সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে হাজির হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে মানুষ কিছু পায়, তাই জন্য আপনারা এই টিভির সামনে বসে থাকেন এই সময়টা হলে এবং ফোনে ডায়াল করতে লাগেন। তাই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই মহামায়া ভবতারিণীর চরণে প্রণাম জানাই। ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। তাহলে এই 10টা মহাবিদ্যার কথা কলিতে বলা হয়েছে। এই 10 মহাবিদ্যার দেবীরা অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ভালো শুভ ফলদায়ক। তাহলে তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা। তন্ত্রের মধ্যে রয়েছে এক মহারহস্য। এই দেবী শক্তির এই আরাধনার মাধ্যমে কিন্তু আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারি। যে চাকরিহীন ব্যক্তির জীবনে তার সুচাকরি লাভের যোগ পরিলক্ষিত হয়, নির্ধনী যার অর্থ নেই তার অর্থ সমাগম ঘটে, যার বিয়েতে বাধা বিয়ের শুভ সংযোগ ঘটে, যার গ্রহ দোষ আছে গ্রহদোষের কারণে জীবনটা নাস্তানুবোধ হয়ে যাচ্ছে, তারা কিন্তু সুফল অবশ্যই পেয়ে থাকে। সুফল কিন্তু অবশ্যই পেয়ে থাকে এই দেবীর ক্রিয়ার মাধ্যমে। তার প্রথম বিদ্যা হলো কালিকা দেবী, যিনি আমার মন্দিরে অধিষ্ঠাত্রী। আর 10ম বিদ্যা মা কমলা, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মহালক্ষ্মী যাকে আমরা বলি, 4 হাতের লক্ষ্মী। গৃহে আমরা যে 2 হাতের লক্ষ্মী পুজো করি সেটা হচ্ছে গৃহলক্ষ্মী, আর 4 হাতের লক্ষ্মী যখনই হয়ে গেল তন্ত্রের দেবী। তন্ত্র মানে ভয় দেখানো সাবজেক্ট নয়, তনু মানে দেহ, যার দ্বারা ত্রাণ করা যায়, যার থেকে রক্ষা পাওয়া যায়, জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হলো তন্ত্র। এই যে সেই মহালক্ষ্মী, কেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। দেখুন 10 মহাবিদ্যা দিয়ে শুরু করলাম, আর 10ম বিদ্যা মা কমলা। আপনি দেখুন পিছনে সেই ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মা কমলা, এবং পাশে হচ্ছে বিষ্ণু নারায়ণ। বৈশাখ মাস হচ্ছে বিষ্ণুর মাস। আমি কিন্তু বলেছি যে সামনে 11ই মে 2025 হচ্ছে শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি। সেটাও বিষ্ণুর এক অবতার। আপনি দেখছেন সেই নৃসিংহদেব কিভাবে হিরণ্যকশিপুকে বধ করছেন, কিভাবে তার বক্ষ বিদীর্ণ করে দিচ্ছেন, পেট চিরে দিচ্ছেন। আর তার পরের দিনই হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধদেব হলো কে? ভগবান বিষ্ণুর 9ম অবতার, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। অহিংসা বা শান্তির বাণী। বুদ্ধদেবকে দেখুন অহিংসা প্রতীক, কারণ আপনি জানেন হিংসে করে বড় হওয়া যায় না। তাই বলছে চেষ্টা করো, হিংসা করো না, চেষ্টা করো তোমার হবে। বুদ্ধদেব এই সিম্বলটাই বোঝাচ্ছে। আর উনি ধ্যান মুদ্রায় রয়েছেন। ধ্যানের মধ্যে থাকলে একটা অপার পার্থিব সুখ, অপার একটা আনন্দ প্রাপ্ত হওয়া যায়। অপার পার্থিব সুখ আমরা কিন্তু পেতে পারি। ভগবান বিষ্ণুর এই 9ম অবতার। 10টা, যেমন 10 মহাবিদ্যা 10টা দেবীর কথা বলা হয়েছে, তাহলে ভগবান বিষ্ণুরও 10টা অবতারের কথা। কারণ একদিকে নারায়ণ, আর শ্রী শ্রী চণ্ডীতে পাই নারায়ণী। তাহলে এই যে বুদ্ধ পূর্ণিমা 12 তারিখ সোমবার পড়েছে, তাহলে এই বুদ্ধ পূর্ণিমায় আমরা লক্ষ্মী, এই যে মহালক্ষ্মী এবং নারায়ণের বিশেষ পুজো করব। গৃহে করব, আমি তো মন্দিরে আমি করব সেটা কথা, আপনারা আপনার গৃহে করুন। কেন করবেন? গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য। সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে।
আর বাংলা ক্যালেন্ডারের প্রথম যে পূর্ণিমা আমরা পেতে চলেছি সেটা হলো বুদ্ধ পূর্ণিমা। লক্ষ্মী নারায়ণের পুজো এই দিন, এই যেহেতু বিষ্ণুর মাস, এই দিন মহালক্ষ্মী আমাদের আশীর্বাদ বর্ষণের জন্য আসেন। তাহলে আমরা সেই মহালক্ষ্মীর আশীর্বাদ থেকে যাতে বঞ্চিত না হই, আমরা সেই মহালক্ষ্মীর আশীর্বাদ যাতে প্রাপ্ত হতে পারি, তার জন্য প্রচেষ্টা, তার জন্য প্রচেষ্টা। এই মহালক্ষ্মী এই দিনকে খুব জাগ্রত হয়ে যান এবং খুব তাড়াতাড়ি ফল প্রদান করেন। এই জন্য এই যে 12ই মে 2025 সোমবার ভোরবেলা উঠে যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন ভীষণ ভালো, কারণ ভোরেই কিন্তু পূর্ণিমা লেগে যাচ্ছে, মানে পূর্ণিমা থাকছে। এবং কারণ আগের দিন নৃসিংহ চতুর্দশী কেটে গিয়ে পূর্ণিমা লেগে যাচ্ছে, এবং ভোরে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে যদি মহালক্ষ্মীর আরাধনা করতে শুরু করেন, এই ব্রহ্ম মুহূর্তে যে কোনো ক্রিয়াই কিন্তু ফলদায়ী হয়। লাল বস্ত্র পরিধান করতে হয় মহালক্ষ্মীকে আহ্বানের জন্য, এবং মহালক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম ফুল, অবশ্যই লোটাস দেবীর কমলে অর্থাৎ দেবীর চরণে অবশ্যই নিবেদন করুন। কে আছে প্রথম কলার, একটু দেখে নি। হ্যালো, নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি, হ্যালো হ্যালো। আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক। তাহলে এই আমরা এই বুদ্ধ পূর্ণিমায়, কারণ যারা যারা মনে করছেন দীক্ষা নেবেন, আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু দীক্ষা দানের ব্যবস্থা রয়েছে। এই বুদ্ধ পূর্ণিমায় যদি দীক্ষা নিতে পারেন তাহলে সেটা কিন্তু বুদ্ধদেবের কৃপায় সেটা কিন্তু খুব অপূর্ব ফল হয়। দীক্ষা মানে কি? লক্ষ্যে স্থির রাখা। অর্থাৎ একটা দীক্ষা না নিলে জীবনে কিন্তু বলে জল শুদ্ধি হয় না, ভগবানকে নিবেদন করা কোনো জিনিস কিন্তু সেটা সঠিকভাবে পাওয়া যায় না। এই জন্য দীক্ষার কথা বলা হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলো, কার সম্পর্কে জানবে? তোমার নিজের? আজকে বিষয়বস্তু জানো কি নিয়ে বলছি? বুদ্ধ পূর্ণিমা এই সোমবার এসে গেল, মাত্র কয়েকটা দিন, তারপরেই আসতে চলেছে ফল শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। বলো তোমার জন্ম তারিখটা বলো। 9/4 বলো। 1984। সময় বলো। ভোর। জন্মস্থান কোথায়? সোমবার, জন্মবার সোমবার, ঠিক আছে। মিথুন রাশি, মীন লগ্ন। বর্তমান আমি এক ঝলক, ঠিক আছে, একবার দেখলাম চারটা, তাতে দেখতে পাচ্ছি তোমার বর্তমানে সময়টাতে খুব বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যা চলছো। হ্যালো, একটু রেসপন্স করো, একটু সাড়া দাও। তোমার তোমাদের পরিবারের অর্থনৈতিক জায়গাটা ভালো দেখছি না। তুমি কি তোমার ওপর কিছু মানে গুপ্ত তন্ত্র ক্রিয়া করা হচ্ছে, যার দরুন তোমার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না ইদানিং, বেশ কয়েকদিন ধরেই খারাপ হচ্ছে। আমি কিন্তু এই নিয়ে একটা অনুষ্ঠান করেছি যে চালান ক্রিয়া, যারা অশুভ নিয়ে ক্রিয়া করে, আমরা তো শুভ শক্তি দৈব কৃপা নিয়ে কাজ করি। অনেকে আছে ভূত প্রেত পিশাচ ব্ল্যাক ম্যাজিক এসব নেগেটিভ বস্তু নিয়ে কাজ করে, সেই তারা কিন্তু ক্ষতি করে। কিন্তু আমি বলেছি নৃসিংহ জয়ন্তী, নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করলে কোন রকম নেগেটিভ এনার্জি আর কাজ করতে পারে না, আমি কিন্তু বলেছি। তা তোমার এইগুলো হচ্ছে যেটা বললাম? শরীর ভালো যাচ্ছে না ইদানিং একটু বেশি, দেখো কোমর থেকে হাঁটু থেকে গোড়ালি থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে তো, এবং যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে, লোকে তোমাকে ভুল বোঝে, কিন্তু তুমি স্বার্থপর ব্যক্তি নয়,
তোমার মধ্যে মন মানসিকতা অনেক উদার, অনেক কিছু করার মতো তোমার মন মানসিকতা রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুমি পর উপকারী, লোককে উপকার করার চেষ্টা করো, কিন্তু লোকজন তোমাকে ভুল বোঝে। হ্যাঁ স্যার। এর আগে দেখো অনেকে গায়ে পেতে এসে বন্ধুত্ব করে, অনেক মহিলা থেকেই বলছি, তারা এসে কি করে বন্ধুত্ব, মানে কথা দিয়ে কথা নেয়, হ্যাঁ স্যার। কিন্তু পরোক্ষে তোমারই ক্ষতি সাধন করার চেষ্টা করে, তোমারই ক্ষতি মানে বদনাম রটনা এগুলো করে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার। কারণ আমার যে ফলাদেশ এখানে না হওয়ার জায়গা নেই। আমি দেখুন চারটাকে এক ঝলক দেখেছি, একবার চাষ অ্যানালাইসিস করেছি, একের পর এক বলে যাচ্ছি, এবং তাই হবে, তার বাইরে হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেটার বাইরে হতে পারে না। তাহলে এই জায়গাটা তোমাকে কিন্তু রপ্ত করতে হবে, জায়গাটাকে ঠিক করতে হবে। কেমন বলো, এবার তোমার যদি কিছু বক্তব্য থাকে বলো। স্যার আমি তো এইটা পাস করেছি, কিন্তু ওই অনেক সার্ভিস পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনোটাই কোনো কিছু হচ্ছে না, কেন হচ্ছে না স্যার? কেন হচ্ছে না? তোমার 11th হাউস অর্থাৎ একাদশ ভাব যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে কানেক্ট করে, তার হওয়া কাজে বাধা। আমি প্রথম স্টার্টিংয়েই বলেছি, তোমার হওয়া কাজে বাধা হচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই বাধা যেটা হচ্ছে, বাধাটাকে জয় করে মূল লক্ষ্যে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। মূল লক্ষ্যে এগিয়ে যাওয়ার নামই জীবন। কি বললাম বুঝেছো? এই বাধাকে জয় করতে হবে। বাধাকে যদি তুমি জয় করতে পারো, আর চিন্তা নেই। তার জন্য সামনে নৃসিংহ চতুর্দশী এবং পরের দিনই হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, কাজে লাগাও অবশ্যই। বলো। পারা যাবে স্যার? রাস্তা আছে, তুমি আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, প্রত্যেকের উদ্দেশ্যে একটা মেসেজ দিই। এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি 11ই মে 2025, আর 12 মে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এর প্রাককালে দাঁড়িয়ে বলছি, এই ফোন নাম্বারটা রেখে দাও। এই ফোন নাম্বারটা দেখবে তোমাদের হয়তো জীবনের সৌভাগ্য নিয়ে আসবে, জীবনের সৌভাগ্যের সূচনা করবে, জীবনকে ত্বরান্বিত করবে, জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইয়েস। ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, যাও ওই দু একটা তান্ত্রিকের কাছে ঘুরে এসো, তখন আমার সব দেখা আছে, আমার দেখেছি, আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। বড় বড় কথা, বড় বড় ভাব, বড় বড় ইয়ে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কারণ প্রথম হচ্ছে জ্যোতিষ বিচার। এই যে 14ই মে এই মাসে হচ্ছে বৃহস্পতি গ্রহের সঞ্চার হচ্ছে। বৃহস্পতি, এই যে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎপতি। তাহলে দেবগুরু বৃহস্পতি সর্বদা আমাদের রক্ষা কবচ, প্রোটেকশন দেয়। শুধু আমাদের নয়, এবং দেবভূমিতেও বৃহস্পতি দেবগুরুর কৃপায় কিন্তু রক্ষা প্রাপ্ত হয়। তা সবাই কি এর সুফল পাবে? নেভার, কখনোই নয়। যার জন্ম ছকে বৃহস্পতি খারাপ জায়গায় রয়েছে, বৃহস্পতির শুভ ফল বর্তাচ্ছে না, তারা কখনো এটা ভালো পেতে পারে না, সুফল কখনোই মিলবে না। কারণ ধরো জন্মকালীন বৃহস্পতি অষ্টমে রয়েছে, দেখা যাচ্ছে মিত্র নক্ষত্র পাইনি, নবতরা চক্রে বধ নক্ষত্রে রয়েছে, তাহলে সেই বৃহস্পতি এই সঞ্চার হলে তাকে কাঁদিয়ে ছাড়বে। আমরা বলি কি, শনিদেব বোধহয় খুব কষ্ট দেয়। শনিদেব ন্যায়ের দেবতা, কারণ আপনি যদি অন্যায় পথে চলেন, আপনাকে নিংড়ে তৈরি করবে। আর বৃহস্পতি কি করবে? বৃহস্পতি কি করবে? আপনার জ্ঞান, প্রজ্ঞা, দৈব আরাধনা দিয়ে যদি ভালো জায়গায় থাকে, তাহলে আপনাকে তুলে দেবে, উন্নতির জায়গায় নিয়ে যাবে। আর দেবগুরু যদি কোন জায়গায় খারাপ থাকে, আপনার চাকরি চলে যাবে, চাকরিতে কোনো পদোন্নতি হবে না, আপনার জীবনের সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যের শিকার হবেন। এই 14ই মে বৃহস্পতির সঞ্চার। সুতরাং নিজের ভাগ্য নিজে জানুন।
এবং সেই মোতাবেক যদি আপনি পথ চলতে পারেন তাহলে চিন্তার কিছু নেই। কি আছে একটু দেখে নিই। আর একটা কথা বলি, এই 8 বছর 2033 পর্যন্ত এই দেবগুরু কিন্তু অতিচারী গতিতে দৌড়বে, অর্থাৎ খুব দ্রুততার সাথে দৌড়বে। এই দেখবেন অনেক কিছু পরিবর্তনের কারক, অনেক কিছু পরিবর্তন এই 14ই মের পর থেকে দেখতে পাবেন। আমি সেই সূর্যগ্রহণ 29 তারিখে বলেছিলাম, স্বরগ্রহ যোগ, তারপর থেকে দেখছেন তো একটার পর একটা ঘটনা। আমার পুরনো আমার ইউটিউবের প্রোগ্রামগুলো দেখুন, আমার পুরনো প্রোগ্রাম ইউটিউবে পেয়ে যাবেন। আমি বলেছিলাম সেই প্রোগ্রাম এখনো আপলোড করা আছে। দেখতে পাচ্ছ তো এক একটা ঘটনার সাক্ষী থাকবো আমরা। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? থেকে বলছি, নৈহাটি থেকে। নৈহাটি। তুই প্রথমে লাইন পেয়েছিলে না? প্রথমটা হ্যাঁ হ্যাঁ, কেটে গেল। কেটে গেছিল। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমার স্বামীর সম্বন্ধে। নামটা বলো, স্বপন ভবান। জন্ম তারিখ বলো। 8 সেপ্টেম্বর 1900। 1961 সাল। সময় বলো। দুপুর 12টা 25। 12টা 25। 25। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওনার রাশি হচ্ছে সিংহ রাশি। আমি কিন্তু জানিয়ে দিয়েছি, এর আগে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছি, অ্যানাউন্স করে দিয়েছি যে সিংহ রাশি এবং ধনু রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে। কিন্তু সিংহ রাশির একটা প্লাস পয়েন্ট আছে, এই 14ই মে বৃহস্পতি একাদশে থাকবে, তাদের অবস্থান করবে রাশির নিরিখে। রাশির নিরিখে দেবগুরু একাদশে অবস্থান, এটা একটা প্লাস পয়েন্ট। এবার দেখতে হবে ওর জন্মকালীন কিরকম বৃহস্পতি রয়েছে। আগে দেখি জন্মকালীন দেবগুরু ও রাহুর দশা চলছে। 28 সাল পর্যন্ত নানা টাল বাহানার মধ্যে দিয়ে যাবে উনি, ঠিক আছে? আচ্ছা, বলে দিই, মঙ্গল একাদশে রয়েছে, বুধ আচ্ছা, ওনার অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। ইয়েস, হাতে টাকা থাকছে না, এক হাতে টাকা রোজগার করছে, এক হাতে বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? এবং ওনার মন মেজাজ কখনোই ভালো থাকছে না, নানাবিধ সমস্যা ওনাকে গ্রাস করছে। হ্যাঁ তুমি মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ হ্যাঁ। আমি এখানে কলকাতার একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি নৈহাটি উত্তর 24 পরগনা থেকে ফোন করেছো। হুম। এগুলো চলছে তো। আচ্ছা, শরীর স্বাস্থ্যর ব্যাপারে বাড়তি সতর্কতা থাকা প্রয়োজন আছে। হুম। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সতর্কতা হওয়া প্রয়োজন। হুম। কেমন? হুম। ওনার একটা রাহুর দশা তো, এই যে 28 সাল পর্যন্ত, এখন এটা 25 সাল চলছে, 26, 27, 28 এই টাইমটা কিন্তু ওনার পক্ষে কিন্তু বেশ পীড়াদায়ক। এবং দেখো ওনার যে কাজ করতে যাচ্ছে সেই কাজটাই যেন বাধার সম্মুখীন হচ্ছে। মিলিয়ে নাও, হুম। হুম। হচ্ছে তো? হুম। আচ্ছা, রাহু কিন্তু আজকে কলি যুগের রাজা, এ যুগের রাজা আমি বলি একমাত্র। তাহলে কেন রাহুর দশাটাকে আপনি সাবধান করছেন? আপনি যদি রাজা হয়, রাহুর দশা চলছে, রাহু যেহেতু রবির ঘরে বসে পড়েছে, রবির সঙ্গে অর্থাৎ সূর্যের সঙ্গে রাহুর হচ্ছে শত্রুতার সম্পর্ক, তাহলে রবি রাহুর কানেকশন এটা ভীষণ পরিমাণে কিন্তু সমস্যা দেবে। একেবারে গ্রহণ দোষ। রাহু যদি মিথুনে থাকতো না, তাহলে সোনায় সোহাগা, চিন্তা করতে হতো না, ভাবতে হতো না। এই রাহুই ওনাকে কিন্তু এই যে জায়গা থেকে ঠিক তুলে দিয়ে যেত। যেহেতু রাহু রবির ঘরে বসে আছে, রাহু ফেভারে নেই, তাই এটা চিন্তার বিষয় হয়ে গেল। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে কটা কথা বলেছি ওনার সম্পর্কে, কটা কথা ভুল বলেছি? না না, ঠিকই আছে। আচ্ছা, ওনার মাঝে মধ্যে উনি মানে শর্ট টেম্পার, মাথাটা ঠান্ডা রাখতে পারছে না, না না। উনি মাথাটা গরম করে ফেলছে। হ্যাঁ তুমি চিন্তা করে দেখো, এটা পারিপার্শ্বিক চাপের কারণে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ। এই তুমি যদি মনে করো সামনে হচ্ছে নৃসিংহ চতুর্দশী,
এবং বুদ্ধ পূর্ণিমা, এই যোগটাকে কাজে লাগাও, ভালো হবে। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলি, গড়িহাট প্রতি মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসীর ঠিক তারামণ্ডলের উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা আমাকে পেয়ে যান প্রতিদিন সকাল 8টা থেকে 12টা। এই ইচ্ছাময়ী কালীবাড়িতে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এবং 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় এই মন্দিরে, ইচ্ছাময়ী কালীবাড়িতে। তাই ইচ্ছাময়ীর কালীবাড়ির তরফ থেকে প্রত্যেকে জানাই যে প্রত্যেকের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই বুদ্ধ পূর্ণিমার শুভ সংযোগে। এবং নৃসিংহ চতুর্দশী এবং বুদ্ধ পূর্ণিমা এই দুটোর সংযোগে আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে নৃসিংহদেবের পুজো করলে কি হয়, কোন রকম অশুভ শক্তি আপনাকে কিন্তু স্পর্শ করতে পারে না। আপনারা এপিসোডটা দেখে নেবেন, যারা না দেখতে পাচ্ছেন তারা আমার ইউটিউব গিয়ে আমার নাম সার্চ করলেই পেয়ে যাবেন। যাই হোক, চলে আসি এই পূর্ণিমার দিনে আমরা কি করব। লক্ষ্মী নারায়ণের জন্য লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো করব। অনেকে বলতে পারেন আমি ঠাকুর মশাই দিয়ে আনা সম্ভব নয়, দরকার নেই, একটা ফটোতে করুন। লক্ষ্মী নারায়ণের ফটো সবারই আছে, বাড়িতে গৃহলক্ষ্মী আছে, নারায়ণের ছবি রাখুন, একটু ফল কেটে মূল অবশ্যই প্রদীপ, সন্ধ্যেবেলায় প্রদীপ দেবেন, ঠাকুর ঘরে দেবেন। এবং যে বেডরুমে আছে মাটির প্রদীপ, তাতে ঘি দিয়ে এবং ডবল সলতে, মানে একটা সলতে সোজা থাকবে, একটা আড়াআড়ি থাকবে, অর্থাৎ প্লাস চিহ্নের মতো, সেই সলতে জ্বালাবেন। এবং এটা করলে কিন্তু মা ঠিক সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে ত্রিসন্ধ্যা যখন হচ্ছে, এবং চারিদিকে আলো জ্বেলে দেবেন। আর কি করবেন, ঠাকুর ঘরে যে মেন দরজা রয়েছে, এবার অনেকে বলতে পারে আমার ঠাকুর ঘর আলাদা নেই, দরকার নেই, যেখানেই থাকুক প্রত্যেকের, কারণ ঠাকুর ঘর থেকে আমরা পজিটিভ ভাইব্রেশন পাই, পজিটিভ ভাইবস, ঈশ্বরের ব্লেসিং, মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের পেতে হবে। সেই জন্য আমাদের চেষ্টা করা। ওই জন্য সাংখ্যযোগে ভগবান বলছে কর্মে তোমার অধিকার, ফলে নয়। কর্ম করে যাও, কর্মতে তোমার অধিকার। কর্ম যদি তুমি সঠিক নিষ্ঠাভাবে করতে পারো, তার রেজাল্ট তুমি পাবে। ভগবান নিজে মুখে বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, হিন্দু শাস্ত্রের সবচেয়ে পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায়, আপনি পড়ুন। এবং সবাই জানেন, মুখে অনেকেই বলেন, আমরা চলতি কথায় বলি কর্মে তোমার অধিকার, ফলে নয়। তা কর্মটা আমাদের সেইটা করে যেতে হবে। ফল লাভের জন্য চিন্তা করবেন না, তিনি বসে আছেন, কাকে কি ফল দেবেন, কাকে কি রেজাল্ট দেবেন তিনি জানেন। ভক্ত যদি হয়, ভক্তের কোথায় কি দরকার, কি প্রয়োজন তিনি পাইয়ে দেবেন। দেখে নি কে আছে, কলার আসছে সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার বোনের সম্পর্কে জানতে। বোনের নাম? মনীষা ঘোষ। জন্ম তারিখ বলো? 10/7/2000। 10/7/2000। সময় বলো? সকাল 6:35। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, দেখা হয়, মা দেখে। জন্ম বোনের নামটা কি বললে? মনীষা ঘোষ। মনীষার জন্ম বার হচ্ছে সোমবার। হ্যাঁ। ওর রাশি হচ্ছে তুলা রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ, ওই রাশিটা জানা। সাতী নক্ষত্র, দেবগণ। ওর দুটো প্রশ্ন আছে, আমি যেটাকে চারটাকে একবার দেখে, এক নজরে দেখে বলছি। এক নজরে কি বলছি, ওর একটা হচ্ছে কর্ম নিয়ে, কাজকর্মের ব্যাপার বা কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপার, আর একটা হচ্ছে বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ, তাই তো? বিয়ের জন্যই একটু চিন্তিত। এইবার দেখো, বিয়ে দেখতে গেলে কি দেখবো, সপ্তম ভাব। তাহলে সপ্তম, ওর যেহেতু কর্কট লগ্ন, সপ্তমের লগ্নে যে শনিদেব কোথায় বসে আছে? একাদশে, অর্থাৎ শুক্রের ঘরে, খুব ভালো ঘরে বসে আছে, বৃহস্পতিকে যুক্ত করে।
এটা একটা প্লাস পয়েন্ট। একে বলে গুরু সৌরী যোগ। এই যোগের কারণে বিয়েতে যাদের প্রবল বাধা হয়, বাধা কিন্তু কেটে যায়, তার বিয়ে কিন্তু ভালো করে হয়। কিন্তু ও রাশিচক্রে, কারণ মেয়েদের বিয়ের জন্য যে প্রধান গ্রহটা ভূমিকা নিয়ে থাকে সেটা হলো মঙ্গল গ্রহ, মার্স। এই মঙ্গল দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে মঙ্গল কিন্তু সুফল দিতে পারে না। দ্বাদশে মঙ্গল কখনো সুফল দিতে পারে না। এই মঙ্গলের একটা সৎ কার্য করা সবচেয়ে দরকার। হ্যাঁ বলো, কি বলছিলে? ওটাই কি বিয়ের বাধা? অবশ্যই, কারণ বিয়ে, এই যে মঙ্গল যেহেতু রাহুগ্রস্ত, মঙ্গল এখানে চতুর্থপতি, দশমপতি। হ্যালো, বুঝতে পেরেছ? তাহলে সেই মঙ্গল এখানে কি হচ্ছে, রাহু দ্বারা পীড়িত, এবং রবি দুটোই হাই ভোল্টেজ হয়ে গেছে। রবিও আগুন এবং মঙ্গলও আগুন, দুটো আগুন এক জায়গায়। মনে করো প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ, তার মধ্যে দেখা যাচ্ছে ঘরে হিটার জ্বালিয়ে দিয়েছে কেউ। এটাকেই কি মাঙ্গলিক বলে? অবশ্যই এটাকেই বলে মঙ্গলের দোষ বা মাঙ্গলিক। এই জায়গাটাকে তোমার কারেকশন করতে হবে। আমরা অন্য জায়গায় কাটিয়েছি। হ্যাঁ, তার জন্য মঙ্গল গ্রহের জন্য যন্ত্র, মঙ্গল গ্রহের রক্ষা কবচ দিয়েছিল। এমনি মাদুলি দিয়েছিল। মাদুলি তো আমি দিই না, আমি তো কবচ কুণ্ডল দিই। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। ধারণ না করে ঘরে রাখলে সুফল হয়। দেখো নিচে লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ধারণ ছাড়া সাফল্য। যারা ধারণ করতে অনিচ্ছুক তাদের জন্য, যারা ধারণ করতে অনিচ্ছুক তাদের জন্য বলছি, ধারণ ছাড়া সাফল্য। কেমন কাটানো হয় এই বছরের মধ্যে বিয়ে? অবশ্যই এই বছরের যোগটা এসে যাবে। আচ্ছা, ওর এর আগে কোনো একটা সম্পর্ক জনিত কিছু এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আছে না কেটে গেছে? না না না, সেটা আর নেই। অনেকদিনই হলো সেটা ঠিক বেরিয়েছে। এবং সেটা মানে ছেলেটার সঙ্গে বনি বনা হচ্ছে না, মনের একটা মিল হচ্ছিল না। হ্যাঁ, দেখো চিন্তা করে, দেখো চিন্তা করে। হ্যালো, হ্যালো, বলছি ওর সঙ্গে বনি বনা হচ্ছিল না, মনের মিল হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, সেটা বাদ। পাস্ট ইজ পাস্ট। অতীতকে ভেবে লাভ নেই, বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে ভাববো। এই ভাবনাটা আমাদের রাখতে হবে। কেমন? ঠিক আছে, ভালো থেকে। আরো অনেক কথা বলার ছিল, টিভি অনুষ্ঠানে সব কথা হয় না, তার জন্য অনলাইনে আসতে হয়। যারা বিস্তারিত ডিটেলসে জানতে চান তারা অনলাইনে আসুন। যারা বিস্তারিত জানতে চাইছেন তারা অনলাইনে আসুন। ঠিক আছে? যাই হোক, তাহলে যে ঘরে ঠাকুর থাকে সে ঘরে আম্রপল্লব, তাতে একটা স্বস্তিক চিহ্ন কি পুতুল চিহ্ন এঁকে সে দরজার বাইরে ঝুলিয়ে দিন। এই বুদ্ধ পূর্ণিমার দিন, এই দিন গন্ধ বণিকদের যে পুজো, সেটা হচ্ছে গন্ধেশ্বরী পুজো হয়। এই দিনটা কেন মাহাত্ম দেখুন, এই দিন গন্ধেশ্বরী পুজো। তাহলে গন্ধেশ্বরী কে? মা দুর্গারই রূপ। দেখুন, এদিকে নারায়ণের পুজো হচ্ছে, ওদিকে গন্ধেশ্বরী পুজো। এই বুদ্ধ পূর্ণিমার দিন দুটো মিলে একাকার হচ্ছে। তাহলে একটা বিরল যোগ পেতে চলেছি। গ্রহ সংস্কারের জন্য, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, আয় উন্নতি বৃদ্ধির জন্য, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য একটা উল্লেখযোগ্য যোগ পেতে আমরা চলেছি। এদিন হচ্ছে গন্ধেশ্বরী পুজো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম, চলুন রায়। জন্ম তারিখ বলো, 8/7/1996। সময় বলো। তিনটে। দুপুর 3টে। হ্যাঁ ওর জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মেষ রাশি হ্যাঁ। এবং বৃশ্চিক লগ্ন। ওর তো শনির 7.5 শুরু হয়েছে গো। শনিদেব কিন্তু রাহুগ্রস্ত, শনিদেব রাহুগ্রস্ত এবং বৃহস্পতি ভঙ্গ, একটা কাল সর্প নামক অশুভ ও অমঙ্গলদায়ক যোগ ও এই দোষ, যোগ না, একে আমরা দোষ বলি। ও
ও রাশিচক্রে কিন্তু দেখা যাচ্ছে, যার দরুন কর্মে বাধা, উন্নতিতে বাধা, হ্যালো, হ্যাঁ এগুলো ঘটছে। হ্যাঁ হ্যাঁ দেখুন দর্শকগণ, তাহলে দেখুন কেন বললাম কথাটা। শনির 7.5 লেগেছে এই 29শে মার্চ 2025 থেকে, যখন শনিদেব সঞ্চার হয়েছে সেদিন আকাশে সেদিন সূর্য গ্রহণ ছিল এবং 6টা গ্রহ একসঙ্গে উদীয়মান ছিল। এইবার সেই শনিদেব এখানে কেতু যুক্ত হয়ে সাধু সর্প দোষ তৈরি করেছে এবং রাহু গিয়ে শনির ওপর হিট করছে। এটা অত্যন্ত অশুভ এবং অত্যন্ত অমঙ্গলদায়ক এক দোষ। কেমন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, রবির দশা চলছে। রবি, ওর কিন্তু একটা প্লাস পয়েন্ট, ওর কিন্তু রাশিচক্রে বুধাদিত্য নামক একটা শুভ যোগ রয়েছে। এই বুধাদিত্য যোগ যার যা রাশিচক্রে থাকে তারা জীবনে কোনো না কোনো ভাবে সাফল্য পাবেই পাবেই পাবেই, দেরিতে হলে উন্নতি। তবে আচ্ছা, ওর বিয়ে নিয়ে প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ 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 বিয়ে নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ ওর ওর কিন্তু মঙ্গলের দোষ। ছেলেদের কিন্তু বিয়ের কারক গ্রহ হচ্ছে শুক্র বা ভেনাস। তা শুক্র গ্রহ কিন্তু বৃষে নিজের ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল, এই যে মঙ্গলের যে দোষ, একে বলি আমরা মাঙ্গলিক দোষ। সপ্তমে যদি মঙ্গল থাকে তার বিবাহিত জীবনকে নানাভাবে নষ্ট করে দেয়। ওর হাত, আচ্ছা যেগুলো কথা বলছি তুমি একটু রেসপন্স করছো না, আমি বুঝতে পারছি না ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিকই বলছি। ঠিক বলছি। দেখো হাতের রেখায় দেখো মঙ্গলের দুটো ক্ষেত্র, একটা নিম্ন ক্ষেত্র, একটা উচ্চ ক্ষেত্র। তাহলে উচ্চ ক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে, এই যে উচ্চ ক্ষেত্র, এই জায়গাটা দেখো, ভালো করে দেখো। ওর ওখানে মঙ্গল ঠিক আছে, কিন্তু মঙ্গলের থেকে হালকা রেখা ওকে দেখবে এই কেতুর অভিমুখে যাত্রা করছেই, যার দরুন মঙ্গলটা এখানে কি হচ্ছে, অশুভ। এবং বিয়ের জায়গাটা, এখানে বিয়ের যে রেখা থাকে না, সেখানে গিয়ে হিট করছে, যার দরুন হাতেও বিয়ের কিছু গন্ডগোল, বিয়ের কিছু সমস্যা এখানে পাওয়া যাচ্ছে। এটাকে কিন্তু সঠিকভাবে দেখা দরকার, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করানো এবং নির্বাচন করা দরকার আছে বলে আমি মনে করি। কেমন? ভালো করো, ভালো থাকতেই হবে, কারণ আমরা ভালো থাকার জন্য এসেছি। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, তবু আমাদের শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার কাছে যেতে হয় কি হয় না? তাহলে আমাদের শরীরে যদি কোনো রোগ না হয়, আমরা কখনো ডাক্তারের কাছে যাব, চিকিৎসকের পরামর্শ নেব না ওষুধ কিনে খাবো? নেবার। যখন গ্রহের অসুখ করে, যখন ভাগ্য আমাদের প্রসন্ন হয় না, ভাগ্য দেবী আমাদের ফেভারে থাকে না, তখন কি করতে হয়? অভিজ্ঞ একজন জ্যোতিষীর পরামর্শ নিতে হয়, যে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে রয়েছে, আমার জীবনের উপর কিভাবে বিরূপ প্রভাব ফেলছে, বিরূপ প্রতিক্রিয়া করছে, এটা জানা দরকার আছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নিয়ালিপুর থেকে বলছি। নিউ আলিপুর? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার ওয়াইফের। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ অনুষ্ঠান প্রায় কোন সময়টা দেখো, কোন সময়টা? এই রোববার করেই সময় পাই। আচ্ছা, রোববার করি। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। প্রতিদিন আমার 11টা থেকে 11টা 45 অনুষ্ঠান চলে প্রতিদিন। হ্যাঁ, বলো তোমার জন্ম তারিখটা বলো, 20-19-93। সময়টা বলো। 11টা 40 সকাল। তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার, আমার ওয়াইফ বুধবার। আচ্ছা, ওনার, আচ্ছা মেষ রাশি। হ্যাঁ স্যার, মেষ। আচ্ছা, মেষ রাশির তো শনির 7.5 ধরেছে, এই তো শুরু হলো। স্যার মূল সমস্যা হচ্ছে স্যার আমাদের মানে তিনটে বাচ্চা নষ্ট হয়ে গেছে, মানে বেবি হচ্ছে না। এই বুঝতে পেরেছি, মানে 7 মাসের এই ডেলিভারি হয়ে গিয়ে ইম্যাচিউর মানে ম্যাচিউর হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই তো শনির 7.5 ধরলো, আরো বেশি। এটা কবে হয়েছে? এইটা এই মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহে। তার মানে শনির 7.5 ধরার সঙ্গে সঙ্গে হলো একটা।
তার মানে বুঝতে হবে শনিদেব তোমার ক্ষেত্রে সুফল দিচ্ছে না। আচ্ছা, সন্তান ক্ষেত্র দেখতে গেলে পঞ্চম ভাবকে দেখতে হবে। তাহলে পঞ্চমের অধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধ এখানে কি হচ্ছে, নবমে রয়েছে রাহুগ্রস্ত, একে বলা হচ্ছে ছন্ন নাশ দোষ। এবং এই যে পঞ্চম ভাবে বুধ, বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার। এইটা কিন্তু খুব নেগেটিভ এফেক্ট করছে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। কারণ জেনে রাখো, এই যে বলছিলাম বৃহস্পতি দেবগুরু সঞ্চার হচ্ছে, অনেককে কিন্তু রাজা করে দেবে, অনেককে ভালো ফল দিয়ে যাবে, অনেককে কিন্তু ভরাডুবি করে ছাড়বে। তাহলে কাদের ভরাডুবি করবে? যাদের বুধ আর বৃহস্পতি জন্মকালীন দৃষ্টি বিনিময় করছে। দেখো তোমার ওয়াইফের ক্ষেত্রে এই বুধ বৃহস্পতির সংযোগ শুভ নয়। বুধ বৃহস্পতি একে পরস্পরকে দেখছে, এই দেখার কারণে দুজনের এই মানে মধ্যে সম্পর্ক, কারণ বুধ আর বৃহস্পতির সম্পর্ক ভালো নয়। ঠিক আছে, এইবার এই সন্তান ক্ষেত্রের যে লর্ড সে হচ্ছে কে? সেটা হচ্ছে বুধ, ওনার মানে তোমার স্ত্রীর কথা বলছি। তাহলে বুধ এখানে শনির সঙ্গে যুক্ত হয়েছে, ভালো কথা। এবং শুধু তাই নয়, রাহু খেয়ে নিচ্ছে, রাহু জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে, তার সঙ্গে দৃষ্টি বিনিময়। এই জায়গা দাঁড়াচ্ছে না, মানে ফুল টার্ম যাচ্ছে না, বুঝতে পেরেছি, মানে 10 মাস ম্যাচিওর করছে না, 9 মাসও যাচ্ছে না। এর জন্য তুমি আমার মতে সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছ না, তার পাশাপাশি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, দুজনের চারটা দেখাও এবং ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ নক্ষত্র বিচার, নবতারা বিচার, নবাংশ বিচার, ডিটেলস বিচারের পর একটা সিদ্ধান্ত আসবে। এই সামনে আসতে চলে নৃসিংহদেবের কিন্তু আবির্ভাব তিথি 11ই মে, খুব ভালো দিন, বুদ্ধ পূর্ণিমা। যদি মনে হয় এর মধ্যে তুমি অনলাইনেও কনসাল্ট করতে পারো কোনো কারোর সঙ্গে, আর আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় আমার সঙ্গে তোমার যোগাযোগ হতে পারে অনলাইনে। এই জায়গাটা যতক্ষণ তুমি ক্লিয়ার না করবে, বেবি যদি হয়ও তার সুফল কতটা হবে সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক। আমার ওয়াইফ একজনকে দেখেছিল হাওড়া ময়দানে, উনি বলেছেন কাল সর্বদোষ আছে এই কুণ্ডলিতে নাই। হ্যাঁ, কারণ নাম বলবে না, ঠিক আছে, আমি দেখছি, দেখে নিচ্ছি দেখি। হ্যাঁ, কাল সর্পদোষ ঠিকই বলেছেন, কোনো ভুল কিছু বলেননি। কিন্তু কাল সর্পের চেয়ে বেশি ক্ষতি করছে এখানে রাহু বুধের সম্পর্ক। কাল সর্পদোষের জন্য সন্তান ক্ষেত্রে বাধা আসছে না, রাহু বুধের সম্পর্কের কারণে এটা ঘটছে। আমার কথাটা বুঝতে পারলাম? রাহু বুধের কারণে ঘটছে। উনি আরেকটা কথা বলেছিলেন, আমার ওয়াইফ গেছিল, আমি তো কোথাও যেতে পারি না, কাজে ব্যস্ত। হতে পারে। হ্যাঁ, উনি বলেছিলেন রাহু দশা চলছে, মানে রাহু দশা চলছে এবং সেটা নাকি 2038 সাল পর্যন্ত থাকবে। তাতে কি হয়েছে? রাহু হচ্ছে না, রাহু দশা তো নয়, এখন মঙ্গলের দশা চলছে। জানি না কাকে, আমি তার নাম বলতে হবে না, বলবে না অনলাইনে। তবে এখন রাহু দশা চলছে না, এটুকু বলতে পারি রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু যদিও শ্যাডো প্ল্যানেট, কিন্তু কলির যুগের রাজা হলো রাহু। রাহু কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় যদি তার প্লেস ঠিক জায়গা থাকে, তাকে কিন্তু সেই জায়গা তৈরি করে দিয়ে যাবে। যাই হোক, এই চারটাকে বিশ্লেষণ করাও। এবং উনি কিছু প্রতিবিধান প্রতিকার দিয়েছিল না স্যার, আমরা যেতে পারিনি, মানে তারপর মেবি এসে গেছিল, আমরা যেতে পারিনি। মানে তারপরে আপনার মানে অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লেগেছে, আমি তাই যোগাযোগ করে অনেক কষ্টে লাইন দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, যদি মনে হয় তোমাদের দুজনের চার্ট আমার অনলাইনে পাঠিয়ে দিও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখছো 9874449169 9007547542। যদি মনে হয় তুমি আমার নাম্বারটা, দুজনের জন্ম তারিখটা পাঠিয়ে দিও। হ্যাঁ, তাহলে আমি আরো অ্যানালাইসিস করে ঠান্ডা মাথা, টিভি অনুষ্ঠানে তো সবকিছু হয় না, অল্প সময়ের মধ্যে আমি এক ঝলক দেখে বললাম কথাগুলো। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করার বিষয় আছে, সেটার জন্য সময় দিতে হয়, সময় সাপেক্ষ। যদি সাবজেক্টটা এটা হুর পারে সাবজেক্ট নয়, ধীরে চলা। আমার কাছে যারা আসে সময় নিয়ে দেখি, আমি বিচার করি, তারপর একটা কনক্লুশন বা সিদ্ধান্তে আমি উপনীত হই। কেমন? ভালো থেকো। আচ্ছা, তুমি আমার সঙ্গে কথা বলে স্যাটিসফাইড? হ্যাঁ স্যার, হ্যাঁ। যাক, এটাই আমার প্রাপ্তি।
এই যে মানুষ আমার সঙ্গে কথা বলল, দুটো কথা জেনে যে তার ভালো লাগলো, এটাই আমার কাছে বড় পাওনা, এটাই আমার কাছে বড় পাওনা। জীবনের কঠিন সমস্যা থেকে বহুজনকে বার করেছি, এই দুটো হাত দিয়ে ঈশ্বর করিয়েছেন। আমি তো উপলক্ষ মাত্র, তিনি করান। এই দুটো হাত দিয়ে বহুজনকে সামনে আসতে চলেছে সেই রকম একটা মহামূল্যবান তিথি, নৃসিংহ জয়ন্তী বা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। এবং এই রূপে দেখুন দেবতারা পর্যন্ত ব্রহ্মা মহেশ্বর সমস্ত দেবতারা এই ঠিক গোধূলি লগ্নে ভগবানকে কিন্তু প্রণতি নিবেদন করেছিলেন। কখন? ঠিক গোধূলি লগ্নে কিন্তু তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এবং ভক্ত প্রহ্লাদের পুজো এবং সন্ধ্যাবেলায় বিষ্ণুর পুজো করা কিন্তু বাঞ্ছনীয়। যাদের এইরকম ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে, এই দেখুন এই কলারে কিরম শুনলেন তো, যে বাচ্চাটা পুরোপুরি ম্যাচিওর করছে না, 10 মাস পর্যন্ত যাচ্ছে না, যাদের এইরকম ক্রিটিক্যাল কন্ডিশন, তাদের জন্য কিন্তু ভগবানের অশেষ কৃপা লাভের জন্য আমাদের কিন্তু এই নৃসিংহ জয়ন্তী পালন করা অত্যন্ত প্রয়োজন। এবং মঙ্গলকে ইনি কন্ট্রোল করেন, মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবতা, যার জন্মছকে মঙ্গল ঠিক জায়গায় নেই, এবং ভক্ত বৎসল ভগবান, ইনি হচ্ছেন ভক্ত বৎসল। ভক্তের কথা তিনি শোনেনি। আমি আগে বলেছি, যে সকল বাচ্চা কেঁপে কেঁপে উঠছে, যারা ভয় পাচ্ছে, যারা বড় মানে অ্যাডাল্ট পূর্ণবয়স্ক মানুষ, এরকম আছে। সেদিনকে একজন এসেছিল গড়িয়ার ভাগ্যচক্রে, ভদ্রলোক একটা আইটি কোম্পানিতে চাকরি করে, কিন্তু রাত্রিবেলা হলে সেটা তার মধ্যে ভয় ভীতি, মনে হচ্ছে তার পা ধরে কে টানছে, তার চাদরটাকে নিয়ে চলে যাচ্ছে। সে যেন দুঃস্বপ্ন দেখছে যে একটা কিম্ভূত কিম্ভকার বড় বড় লাল কানের দুল পরে কে যেন তাকে মারতে আসছে, স্বপ্নে দেখছে। স্বপ্নে এই নৃসিংহদেবের যদি কবচ যন্ত্রম রাখা যায় এবং তার সঠিক ক্রিয়া করা যায়, তাহলে তার কোনো দিন এই ধরনের অসুবিধে আর আসবে না। এই নেগেটিভ এনার্জি যখন মানুষকে আষ্টে পিষ্টে বাঁধে, মানুষের কোনো কিছু করার থাকে না, সেখান থেকে উপায়ন্ত না পেয়ে মানুষকে বের হয়ে আসতে হয়। তাহলে নৃসিংহদেবের যে এই মহামন্ত্র অবশ্যই পালন করব, এবং বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পুজো করব, গৃহের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। মা লক্ষ্মীর কাছে 5টা কড়ি দিন, এবং তেল সিঁদুর তেল হলুদ মাখিয়ে সেই কড়ি হলুদ একটা সিল্কের কাপড়ে রেখে দিন। সেটা আপনি ঘরে রাখতে পারেন, ব্যবসা প্রতিষ্ঠা রাখতে পারেন, খুব উপকার পাবেন, খুব ভালো হবে। আর এই দিন যদি অসত্য গাছে, কে বলা পিপুল গাছ, অসত্য গাছে সব বলে দেববৃক্ষ, এর নিচে যদি ঘরে তো ঠিক সন্ধ্যেবেলায় গোধূলি লগ্নে বুদ্ধ পূর্ণিমার দিন যদি একটা প্রদীপ প্রজ্বলন করে আসতে পারেন, এটা অত্যন্ত শুভ। এবং মা লক্ষ্মীর যে মহামন্ত্র সেটা করুন, এবং নৃসিংহদেবকে নিয়ে করুন। ওং শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নরসিংহায় নম, একটা সোজা মন্ত্র, এটা শুরু করুন। এবং লক্ষ্মী আর নারায়ণের কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বর্ষিত হবে। তবে এই দিনটাকে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এই বুদ্ধ পূর্ণিমার দিন অন্ন খাবেন না, না খাওয়ায় খেলেই ভালো। যারা একান্ত পারবেন না তাদের ক্ষেত্রে আলাদা। এবং ওষুধে কোনো বাধা নিষেধ নেই, ওষুধ কিন্তু ছাড় আছে। অনেকে প্রেশারের ওষুধ খায়, অনেকে সকালে সুগারের ওষুধ খায়, অনেকে ইউরিক অ্যাসিডের, কেন থাইরয়েডের সমস্যা, আজকাল তো লোকে খাবারের চেয়ে ওষুধ খায়। এখন মানুষের মধ্যে এত রোগ বেড়ে চলেছে, সুতরাং ওষুধে ছাড় আছে। কিন্তু এই দিনটা নিরামিষ খান। আগের দিন তো নৃসিংহ চতুর্দশী তো রয়েছে নিরামিষ খাওয়া, এবং সোমবার দিন বুদ্ধ পূর্ণিমার দিন নিরামিষ খান, লক্ষ্মীনারায়ণের পুজো করুন, এবং গৃহতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। এবং এই দিন কুবেরের যন্ত্রম স্থাপন করুন, মহালক্ষ্মীর শ্রী যন্ত্রম স্থাপন করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাহলে মহালক্ষ্মীর সেই মন্ত্র, কোন মন্ত্রে পুজো করবেন? প্রথম বললাম নৃসিংহ মহালক্ষ্মী মন্ত্র, আর একটা মন্ত্র বলি, ওং মহালক্ষ্মী নমো নমঃ,
ওং বিষ্ণুপ্রিয়া ওই নমো নমো, ওং ধনপ্রদা ওই নমো নমো, ওং বিশ্বজনন্যই নমো নমো, ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।